আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের চ্যানেলটি নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো bhutghonta@gmail.com, which is BHOOT ভূত GHONTA @gmail.com। আমাদের আজকে আপনাদের জন্য 3টা ঘটনা আমরা সিলেক্ট করেছি। আশা করি 3টা ঘটনা আপনাদের ভালো লাগবে। নর্মালি আমরা 2টা ঘটনা বলি, আজকে লাস্ট ঘটনাটা একটা ব্ল্যাক ম্যাজিক, খুব ইন্টারেস্টিং ঘটনা। তো আরেকটা কথা, যেটা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্টস করবেন, আপনাদের কেমন লাগছে, ভালো খারাপ বা কোনো কিছু যদি ইমপ্রুভ করতে হয় আমরা চেষ্টা করব। আর আমাদের ভুল ত্রুটি যদি হয়ে থাকে কোনো কিছু, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেটা দেখবেন। যাই হোক, এখন আমি কাহিনীতে চলে যাই। তো প্রথম যে কাহিনীটা আমাকে যেভাবে বলছে, আমি ঠিক আপনাদেরকে সেইভাবেই শোনার চেষ্টা করব। তো ঘটনাটা ছিল, ওর নাম ছিল আশিক। তো ওর হয়ে ঘটনাটা এখন আমি বলবো যে আমি আশিক, আমাদের বাড়ি উত্তরায়, ঢাকায় জন্ম। তো আমাদের বাড়িটা 3তলা বিশিষ্ট বাড়ি। নিচতলা 2তলা ভাড়াটিয়া থাকে, 3তলায় আমরা থাকি। তো দ্বিতীয় তলা যারা থাকে তাদের সাথে আমাদের মোটামুটি ভালো সম্পর্ক। তো একদিন সেই আন্টি আমাকে বলল যে ওনার ভাইয়ের বিয়ে, আমি কি ওনাদের সাথে ওনাদের গ্রামে যাব বিয়ে খাওয়ার জন্য। তো আন্টিও জানতো আমার গ্রাম দেখা খুব শখ, আমি আগে তাকে বলছিলাম। প্লাস পরীক্ষাও তখন আমার শেষ, ম্যাট্রিক পরীক্ষা। তো আব্বু আম্মুকে বললে যাইতে দিবে, কারণ তাদের সাথে আমাদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। তো যথারীতি আব্বু আম্মুকে বলাবো, তারা রাজি হইলো। তো যাওয়ার দিনক্ষণ ঠিক হলো, আমরা সকাল সকাল ঢাকার থেকে রওনা দিলাম। তো তাদের গ্রামের বাড়িটা হলো আপনার রংপুর। আমি কোন গ্রাম সেটা উল্লেখ করতে চাচ্ছি না, যেহেতু এখানে আপনার কিছু ব্যাপার আছে। তো যখন আমি রংপুর পৌঁছানোর পর আমি ওই গ্রামে যখন প্রবেশ করলাম, দেখলাম প্রায় গাছেই আপনার সাইনবোর্ড লাগানো এবং নাম, তারিখ দেওয়া। তো আমি চিন্তা করলাম হয়তো বা মানুষ যাদের গাছ বা সম্পত্তি, তারা হয়তো বা নাম লিখে রাখছে, আমার যতটুকু আইডিয়া হইল আর কি। তো যাই হোক, তারপর তাদের বাসায় গিয়ে পৌঁছলাম। বাসায় পৌঁছানোর পরে ফ্রেশ ট্রেশ হয়ে সেদিন হালকা পাতলা একটু আমরা ঘুরলাম, যেহেতু পৌঁছতে বিকেল হয়ে গেছে। তারপরে রাতে খাওয়া দাওয়া করে ওনাদের বাড়ির পাশে একটা বড় একটা শিমুল গাছ ছিল, সেখানে বেঞ্চ দেওয়া বসার জন্য। কারণ আপনারা জানেন বেশিরভাগ টাইমই আপনার গ্রামে যখন গরম পড়ে বেশিরভাগ টাইম কারেন্ট থাকে না, তো ওখানে বসে। তো আমি রাতেরবেলা ওই গাছের নিচে বসলাম। তো ওই গাছের নিচেও গাছেও একটা নাম লেখা এবং তারিখ দেওয়া। তা আমার মনে প্রশ্ন জাগলো আবারও। তো যাই হোক, আমি আর জিজ্ঞেস করলাম না। তো সেই রাত
চলে গেল। তো সকালে উঠলাম নাস্তা টাস্তা করে, তো আন্টির ভাই যে তোমার মামা হয়, তো আন্টির ভাই আমাকে বলতেছে যে চলো আমরা একটু গ্রামটা ঘুরে আসি। তা আমি চিন্তা করলাম আসলে তো আমি গ্রাম ঘোরার জন্য আসছি, প্লাস বিয়েটা খাওয়া হবে একসাথে, মানে দুই কাজ হয়ে যাবে। তো ঘুরতেছি তখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা মামা, এই যে গাছে যে নাম লেখা, তারিখ দেওয়া, এগুলোকে আসলে মানে যাদের সম্পত্তি তাদের দেওয়া নাকি? তো উনি কোনো মানে অ্যান্সার করলো না আমাকে। যাক, আমিও কিছু একটা মনে করলাম না, আমি ভাবলাম হয়তো বা সে বলতে চাচ্ছে না, তাকে জোরাজুরি করে লাভ নেই। তো যাই হোক, আমরা টুকটাক ওখান থেকে গ্রামটা ঘুরে টুরে আমরা চলে আসলাম বাসায়। তো রাতে সন্ধ্যা হইলো, তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমালাম। তো আমি ওই যার মানে আন্টির ভাই বিয়ে, মামা বলি, ওনার সাথে আমি রাতে ঘুমালাম। তো রাত তখন কত হবে, ধরেন যে মেবি 12টা 1টা এরকম হবে। তো দেশ গ্রামে আপনারা জানেন ওয়াশরুমটা একটু বাইরে থাকে। আর গ্রামটা ছিল আপনার অজপাড়া গান মতো বলতে পারেন, তেমন উন্নত কোনো কিছু আপনার সেরকম আমি দেখলাম না সেখানে। তাই আমি মামাকে ডাক দিলাম যে মামা, আমি একটু ওয়াশরুমে যাব। তো মামা উঠলো, উঠে গেলাম। তো মামা বাইরে দাঁড়ায় আছে, আমি ওয়াশরুমের ভিতরে। তো কিছুক্ষণ পর মামা বলতেছে যে এই একটু তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি ওয়াশরুমটা শেষ করো। তা আমি তো বুঝতে পারলাম না কি হয়েছে। যাই হোক, আমি তাড়াতাড়ি শেষ করে বেরোলাম। বেরোয় দেখি যে মামার চেহারা তো 12টা অবস্থা বাজে আছে। তা আমি বললাম যে মামা, কী হয়েছে, আপনি কি ভয়টয় পাইছেন? চেহারায় বলতেছে তার। তখন উনি বললো যে না না না, তেমন কিছু না, তাড়াতাড়ি রুমে চলো, তাড়াতাড়ি। তো রুমে গেলাম। রুমে যাওয়ার পর সে আর আমার সাথে একটা কথা বললো না, সে শুয়ে পড়লো। তা আমিও চিন্তা করলাম হয়তো বা সে ভয়টয় পাইছে, সে বলতে চেতেছে না আমাকে। স্বাভাবিকভাবে সে আমার সিনিয়র মানুষ, লজ্জা পাইতেই পারে। তো সকালে উঠলাম, উঠার পরে নাস্তা করলাম। তো নাস্তা করার পরে আমি মামা আমাকে জিজ্ঞেস করতেছে যে আশিক, চলো আমরা আজকে মার্কেটে যাব, তুমি যাবা? আমি বললাম যে আমি যেতে পারি, কিন্তু কালকের কি ঘটনা সেটা যদি আপনি আমাকে বলেন। তখন দেখলাম যে আন্টির মুখটাও ছোট হয়ে গেছে, আবার আন্টির ভাইয়ের মুখটাও ছোট হয়ে গেছে। তো আন্টিকেও আমি কথাটা জিজ্ঞেস করছিলাম যখন আমরা এই গ্রামে ঢুকি যে সব গাছে সাইনবোর্ড কেন, নাম দেওয়া, তারপরে ডেট দেওয়া। তখন মামা বলল যে তুমি যখন এত জানতে চাইতেছো রাতের ঘটনাটা, তো আমি তো ঘটনাটা বলি, তুমি কিন্তু ঘটনাটা শুনে ভয় পাবা না। তা আমি বললাম না, কেন ভয় পাবো, বলেন আপনি। তো বললো যে তুমি যেই শিমুল গাছের নিচে বসেছিলা, এই শিমুল গাছে ফাঁসি দেওয়া অবস্থায় একজনের লাশ পাওয়া যায় ঝুলন্ত। আর এই যে সে যে যার লাশ পাওয়া যায় তার বাড়িটা আমাদের পাশের বাড়ি। তখন আন্টি বলল, তুমি যে আমাকে এই আসার পর থেকে জিজ্ঞেস করতেছিলা যে আপনাদের গ্রামে এই যে প্রত্যেক গাছে সাইনবোর্ড দেওয়া, নাম দেওয়া, তার মধ্যে আপনার ডেট দেওয়া, আমাদের গ্রামে এখনও সেটা চলমান অবস্থায় আছে বলতে পারো। প্রায় কেউ না কেউ আগের দিন সন্ধ্যাবেলা হারায় যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। পরের দিন তাকে কোনো গাছে যেরকম মানুষ ফাঁসি দেয়, ঠিক ওই অবস্থায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তো মানুষের জন্য ওই গাছে নাম এবং ডেটটা, যেই দিন তার মৃত্যু হয়েছে সেই ডেটটা লিখে রাখতো যাতে ভুলে না যায়।
আর ওই গাছটাকে আমরা অভিশপ্ত গাছ বা মৃত্যুর গাছ বলে নাম দিছি। গ্রামবাসী সবাই এটা জানে যে মৃত্যুর গাছ বললেই সবাই চিনে। এখন আমরা যে প্রথমকে বললাম যে পাশের বাসায় ওনার ছেলে যে আমাদের পাশে যে দেখতেছো যে যার নিচে তুমি বসো গাছের নিচে শিমুল গাছে, সেইটাই তার পাওয়া গেছিল। তো তোমার যদি আরও জানার ইচ্ছা থাকে তুমি তাহলে তার কাছে যাও, সে তোমাকে ডিটেলস বলতে পারবে। তো আমি চিন্তা করলাম যাই, যে একটু কথা বলে, আমিও তো আসছি ঘুরতে, একটু কথাও হইলো আর জানার আমার খুব আগ্রহ। তো আমি কি করলাম, আমি পাশের বাসায় যখন গেলাম দেখলাম এক বয়স্ক মহিলা উনি উঠান ঝাড়ু দিতেছে। তা আমি যে তাকে সালাম দিলাম। তো সালাম দেওয়ার পর উনি বলল, তুমি ওই পাশের বাড়ির ঢাকার মেহমান না? তো আমি বললাম জি। বলে আসো আসো বসো, কী অবস্থা তোমার বলো। তখন আমি বললাম যে চাচি, আমি একটা কথা জানার জন্য আসছি, যদি আপনি কিছু মনে না করেন আমি কথাটা জিজ্ঞেস করব। তখন ওই চাচি বলল হ্যাঁ বলো। তখন আমি বললাম চাচি, আমি এই গ্রামে তো আসছি আপনার 2-3 দিন, তো মৃত্যুর গাছ যেটা আপনাকে বলেন, আপনারা বলেন আর কি, সরি, তো সেটা আমি দেখলাম। এখন আমি শুনলাম যে আপনার একটা ছেলেও নাকি ওই শিমুল গাছে মানে তার লাশ পাওয়া গেছে। ঘটনাটা কী ছিল যদি একটু বলতেন। তখন সেই চাচি বলল যে তার চোখে তো অশ্রু চলে আসছে। তো উনি ঘটনাটা এইভাবে বলল যে বিকেলবেলা তার ছেলে বাজারে গেছে, সেদিন ছিল হাটের দিন। তো হাট থেকে বিভিন্ন জিনিসপত্র কিনে বাসায় আসবে। তো গেছে ছেলে, যাওয়ার পরে রাত 7টা বাজে, 8টা, 9টা, 10টা, তার ছেলে আর আসে না। তখন সে খোঁজাখুঁজি শুরু করলো, খুঁজতে খুঁজতে পায় না। তার যত আত্মীয় স্বজনের বাসা বা ওই তার ছেলের যত বন্ধু বান্ধব আছে তাদেরকে জিজ্ঞেস করলো, কেউই তাকে দেখেনি। পরের দিন ভোরবেলা দেখতে পেল যে তার ছেলের লাশ, মানে ঝুলন্ত দড়ি দিয়ে যেভাবে মানুষ ফাঁসি দেয় ঠিক ওইভাবে গাছে ঝুলতেছে। তো সেটা দেখে তো উনি অনেক ভেঙে পড়ল। তো এটা শোনার পরে আমিও অনেক দুঃখ প্রকাশ করলাম। তো আসলে আমিও চিন্তা করিনি যে একটা গ্রাম এরকম হইতে পারে যেখানে মৃত্যুর গাছ নামে গাছ থাকে, যেখানে মানুষদের ফাঁসির অবস্থা পাওয়া যায়। আগের দিন তারা আপনার কোনো খোঁজ খবর থাকে না, পরের দিন তাদেরকে পাওয়া যায়। কিন্তু তারা এরকম ছিল না যে তারা মানে আত্মহত্যা করার মতো। যাই হোক, শুনে মনটা অনেক খারাপ হলো। তারপরে আমি আবার আন্টির বাসায় চলে আসলাম। তো বিয়ে শাদী খেয়ে 4-5 দিন ঘুরে ঢাকায় আবার ব্যাক করলাম। তো এই ছিল ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের যদি কোনো ঘটনা বলার থাকে আপনারা অডিও ক্লিপ আমাদের ইমেল অ্যাড্রেসে অবশ্যই পাঠিয়ে দিবেন। আর না হলে আপনারা আমাদেরকে মেল করতে পারেন। আর মেল অ্যাড্রেসটি আবারও বলে দেই, bhutghonta@gmail.com। যাই হোক, আমরা তো এখন সেকেন্ড ঘটনায় যাব। আমরা তো প্রফেশনাল আর যে না, চেষ্টা করতেছি আপনাদেরকে একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। আর আমাদের অনুষ্ঠানটা অবশ্যই আপনারা পুরোটা শুনবেন, যাতে আপনারা কোনো গল্প মিস না করেন। যাক, সেকেন্ড ঘটনাটা হলো আপনার 3 বন্ধু, তারা মাদ্রাসায় পড়ে।
তো তাদের মাদ্রাসা থেকে আপনার প্রায় 1 কিলো গেলে একটা কুয়া পড়ে। তো তারা যখন মাদ্রাসায় পড়ে তো তারা জানতে পারে এই কুয়া অনেক মাছ পাওয়া যায় মানুষের মাধ্যমে। তো 3 বন্ধু একদিন চিন্তা করলো যে এখানে যেহেতু শুনলাম এই কুয়ায় অনেক মাছ পাওয়া যায়, একদিন রাতে চলো যাই, আমরা যাই দেখি সত্যি কি মাছ পাওয়া যায় কিনা। তো একদিন রাতে তারা 3 বন্ধু আপনার বড়শি নিয়ে গেল কুয়ায় কাছে। তো আনুমানিক তখনও রাত আপনার মোটামুটি 10-11টা বাজে। আপনারা জানেন যারা মাদ্রাসায় পড়ে এরা খুব আর্লি ঘুমায়, যেহেতু তাদের সকালে উঠতে হয়। তো সবাই তাড়াতাড়ি ঘুমায় গেছে, তারা এই ফাঁকে আপনার বের হয়ে গেছে 3 জন। তো 3 জন বের হয়ে যাওয়ার পরে তারা যতই আস্তে আস্তে কুয়ার কাছে যায় ততই তারা বিভিন্ন যেমন অনেক মানুষ কথা বলতেছে, ঘম ঘম শব্দ এরকম পাইতেছে। তো শব্দটা কোত্থেকে আসতেছে ওরা বুঝতেছে না। তো একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, কি রে এত রাতে মানুষজন দেখি না, কথার শব্দ এত ঘম ঘম করতেছে। তো কুয়ার ওখানে গেল ওরা সবাই, কুয়ার ওখানে যায় দেখো ওখানেও কথার অনেক শব্দ। কুয়ার মনে হইতেছে কুয়ার ভিতর থেকে আসতেছে, কিন্তু কুয়ার ভিতর তো কিছু শুধু পানি আছে, আর তো কিছু নেই, ওরা দেখতেছে না, আর তো কিছু নাই। তো তারা 3 জন অনেকক্ষণ ট্রাই করলো মাছ ধরার বড়শি দিয়ে, কিন্তু মাছ উঠতেছে না, এমন একটা অবস্থা। তো 2 বন্ধু বলল, আরে এখানে কোনো মনে হয় মাছ টাছ নাই, শুধু শুধু আমরা এখানে আসছি, চল রাত হয়ে যেতেছে, আবার সকালে উঠতে হবে। তো 2 বন্ধু রওনা দিল চলে যাবে। এক বন্ধু বলল, না একটু দেখি যদি মাছ পাওয়া যায়। বলো না তুই থাকলে থাক, আমরা যাই। তো ওরা রওনা দিল। রওনা দেওয়ার পর হঠাৎ একটা চিৎকারের শব্দ পাইল। চিৎকার শব্দ পাওয়ার পরে ওরা পিছন দিকে তাকায়, দেখে ওর বন্ধুটা কুয়ার সামনে নাই। ওরা সাথে সাথে দৌড়ে আসলো, আইসা দেখে কুয়ার পানিটা যেমনি আপনারা দেখেন যে ওই নদীতে যেই ঘূর্ণি পাক যে পানিটা যেভাবে ঘুরে, ওইভাবে কুয়ার পানিটা ঘুরতেছে। আমরা বিভিন্ন নদীতে বা দেখবেন যখন ওই যে ঝড় হয় যেভাবে ঘুরে ঘূর্ণিটা, ওরকম পানিটা ঘুরতেছে। এটা দেখার পর তো ওরা খুব ভয় পেয়ে যায়, প্লাস ওর বন্ধুটাও নাই এখানে, মাত্র রেখে গেছে। তো ওরা আসলে 2 জন এখন কি করবে ওরা বুঝে পেতেছে না। আর আশেপাশে তো আপনার কোনো ঘর বাড়ি নেই। তো অ্যাট দ্য মোমেন্ট ওই পাশ দিয়ে একটা ভ্যান যেতেছিল। তো ভ্যানে কিছু লোক ছিল, তো ওরা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে লোকগুলারে সব কিছু খুলে বলল। তো ওই ভ্যানে আপনার একজন ইমাম সাহেব ছিল। তো উনি ওদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার বন্ধু কোন কুয়ায় পড়ছে? তো বললো যে আমার সাথে আসেন, আমি দেখাইতেছি। তো সেই ইমাম সাহেব আর ওর 2 বন্ধু ওই কুয়ার সামনে আসলো। তখন ইমাম সাহেব দেখতে পেলো ওরা যা দেখছে ইমাম সাহেব সেম দেখতে পেলো। তো ইমাম সাহেব কী করলো, একটা ছোট মাটির দলা বা ইটারি সে কি একটা জানি, যেমন আমরা সূরা পড়ি এরকম সূরা পড়লো, সেটাকে ওই 2 ফ্রেন্ড শুনতে পাইনি। পরে সেটা নিচের দিকে মানে কুয়ার দিকে ফেঁকে মারলো, ছুঁড়ে মারলো আর কি। তো সাথে সাথে উনি ছুঁড়ে মারার পর যখন পানিতে ওটা পড়লো, ওই যে কুয়ার মধ্যে পড়ে গেছিলো সে ওইভাবে একদম কে জানি তাকে কুয়ার নিচ থেকে ছুঁড়ে মারছে উপরের দিকে, ও উপরের দিকে উঠে আসছে। তো উঠে আসার পরে ওর 2 বন্ধু জিজ্ঞেস করছে, কিরে তুই এর ভিতরে কীভাবে পড়লি? তখন ও বলতেছে যে তোরা তো চলে গেলি। আমি তো বললাম একটু দেখি মাছ পাওয়া যায় কি না। আমি যে বড়শি ফেলছি, আমি তো বড়শিটা হাত দিয়ে ধরেছিলাম, মনে হলো কেউ যেন আমাকে কুয়ার মধ্যে ধাক্কাতে ফালাই দিল। তো ধাক্কাতে ফালাই দেওয়ার পরে আমি নিচে যাই, দেখি এক আজব দুনিয়া। ওই জায়গায় মানুষের চেহারা যেন কীরকম আজব চেহারা, কথাবার্তা বলতেছে কোন ভাষায় কিচ্ছু বুঝতেছি না।
যখনই দেখলাম যে একটা বড় একটা দানবের মতো আসলো ওদের সামনে, তখন বুঝলাম যে হয়তো বা এটা তাদের মানে ওস্তাদ বা কেউ। তো উনি আমার দিকে অনেকক্ষণ তাকায় রাখলো। তাকায় থাকার পরে আমি চিন্তা করলাম যে আমার মনে আজকে শেষ জীবন, আজকে আমি আর কুয়া থেকে উঠতে পারবো না। অ্যাট দ্য মোমেন্ট দেখলাম বিশাল একটা পাথর ওই কুয়ার মধ্যে পড়লো। তখন ওই দৈত্যটা বলতেছে যে ওরে তাড়াতাড়ি উপরে ফেরত দাও, না হলে আমাদের সবাইকে মেরে ফেলবে। এই পাথরটা হলো ওইটা যেটা ওই ইমাম সাহেব পইরা তারপরে আপনার ওই কুয়ার মধ্যে ফেলছিল। তো এইভাবে সে ফেরত আসে। তখন ইমাম সাহেব তাকে ঝাড়ফুঁক করে দেয় কিছু, পরে বলে তোমরা কখনোই কুয়ার কাছে আসবা না, তোমরা মাদ্রাসায় পড়ো ঠিক আছে, কিন্তু কখনোই রাতেবেলা এই কুয়ার সামনে আসবা না, এটা একটা জিনদের কুয়া, এখানে ভালো খারাপ সব জিনরাই থাকে। যাই হোক তোমার জীবন বাঁচছে, এটাই অনেক। তো তারা মাদ্রাসায় চলে যায়। তারপর আর কোনো ঘটনা ঘটেনি। তো এইভাবেই তার এই 3 বন্ধুর ঘটনাটা শেষ হয়। তারা আর ওই কুয়ার দিকে জীবন আর যায়নি, আর কাউকে বলেও নি। এখন আমাদের 3 নম্বর ঘটনা। আজকে আমি 3 নম্বর ঘটনা সহজে বলি না, তো এটা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। তো ঘটনাটি আমাকে যেভাবে বলা হয়েছে আমি ঠিক সেইভাবে বলার চেষ্টা করবো আপনাদেরকে। তো ঘটনাটি ঘটে যায় আপনার কুড়িগ্রাম। সনাতন ধর্মাবলী 2 জন পাশাপাশি তারা বসবাস করত। তো যার বাবাকে নিয়ে কাহিনী, তার নাম ছিল শুভ। তো শুভর বাবাকে তার পাশের বাড়ির মেয়ে পছন্দ করত, কিন্তু শুভর বাবা তাকে পছন্দ করতো না। তো যেদিন শুভর বাবা বিয়ে হয়ে যায় সেদিন সেই মেয়ে অনেক কান্নাকাটি করে। তো শুভর বাবা সেটা জানতে পারে। যেদিন বৌভাত সেদিন সেই মেয়েটা ফাঁসি দিয়ে মারা যায়। তো এটা নিয়ে তো গ্রামে মোটামুটি অনেক কাহিনী শুরু হয়, সবাই জানে ব্যাপারটা। তো যেহেতু ওই যে মেয়েটা মারা গেছে তার ফ্যামিলির মান সম্মানের ব্যাপার, তো তার বোন মনে মনে প্রতিজ্ঞা করলো যে আমি এই ফ্যামিলির কাউকেই, আমি পুরুষ কাউকে আমি জীবিত থাকতে দিব না। তো আস্তে আস্তে শুভ মানে বিয়ের পরে শুভ হইল। শুভ হওয়ার পরে শুভ আস্তে আস্তে বড় হতে লাগলো। তো শুভ যখন আপনার 8-9-এ পড়ে, তখন শুভর সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। ওর কাহিনীটা এরকম ছিল, শুভ একদিন রাত্রে আসতেছে। তো আসার সময় ও দেখে একটা বাঁশ মাটিতে নুয়ে আছে। তো ও তো আপনার 8-9-এ পরে এত কিছু জানে টানে না। তো যখনই ওই বাঁশের উপর আসতে গেছে, তখনই বাঁশটা আপনার উপর দিকে উঠে গেছে। আর ও বাঁশের মধ্যে যেভাবে আমরা ঘোরাতে বসি ঠিক এইভাবে বাঁশটা ধরে আছে। পরের দিন সকাল, ওর মনে নাই, পরের দিন সকালবেলা ও ওই বাঁশ ঝাড় ওকে পায়, ওর পিঠ
ব্যথা, পিঠ ছিলে গেছে, মাথায় ব্যথা পাইছে, ঠোঁট ফেটে গেছে, 2-4টা দাঁতও পড়ে গেছে ওর। তো ও জিনিসটা বুঝতে পারে না যে কি হইল। পরে ও কি করলো, বাড়িতে গেল, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়িতে গেল। তো বাড়িতে যাওয়ার পরে ওর মা বাবা দেখে তো ওকে মানে খুব, তাদের বড় সন্তান কি হইল এই রাতে, এত অনেক কষ্ট পাইল। তারা তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট হইল, যাক শুভ আস্তে আস্তে সুস্থ হইল। তো শুভর আরেক ভাই তার কিছুদিন পরই জন্মগ্রহণ করে। তো তখন আস্তে আস্তে ওর ভাই 5-6 বছর যখন হয়, তখন ওর ভাই উঠানে বসা ছিল, সাথে শুভ ছিল। তো দেখলো এক ফকির বাবা আসছে, আয়েশা ওদের কাছে ভিক্ষা চাইতেছে যে আমার কিছু চাল বা কিছু টাকা দে। তো শুভর মাও তখন বেরিয়ে আসলো, আসার পরে ওই ফকির বাবাকে কিছু চাল দিল। তখন ফকির বাবা বলল, তোদের সামনে অনেক ভয়ানক বিপদ। তো শুভর মা জিজ্ঞেস করলো যে ফকির বাবা কি বিপদ? তো ফকির বাবা শুধু বলে ঘোর বিপদ, এতটুকুই বলে চলে গেল বলে। তো তার কিছুদিন পর আরেকজন ফকির আসলো, সেও এসে ওই ভিক্ষা নেওয়ার পরে সেম কথা বলল যে তোদের ঘোর বিপদ, সামনে অনেক বিপদ তোদের। কিন্তু কেউ আর বলে না খোলাসা করে কি বিপদ। তো তখন শুভর বাবার আবার ম্যাজিক শেখার খুব ইচ্ছা হইল। তো উনি মোটামুটি ম্যাজিক শিখলো, উনি মাঝে মধ্যে অনুষ্ঠান করে। তো একবার কি হইল, উনি পাশের গ্রামে আপনার এক অনুষ্ঠানে ম্যাজিক দেখাইতেছে। তো ম্যাজিক দেখানোর সময় হঠাৎই তার মৃত্যু হয়। তো তার সাথে ছিল তার শালা অনুষ্ঠানে, মানে আপনার শুভর মামা। তো ওনার বর্ণনা অনুযায়ী যে ওনার দুলাভাই যখন স্টেজে উঠে সুস্থ সবল ছিল, ম্যাজিক দেখাইতেছে ভালোই, হঠাৎ তার বুকের মধ্যে মরণ হইতেছে, তার অনেক জ্বালা হইতেছে, সে পড়ে গেল। সবাই ভাবছে এটা একটা ম্যাজিকেরই অংশ। অনেকক্ষণ যাবৎ যখন সে উঠে না, তখন সবাই ধরাধরি করে তাকে হসপিটাল নিয়ে গেল, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করল। তাদের ভাষ্যমতো যে এটা হার্ট অ্যাটাক। আসলে তারা এটা মেনে নিতে পারল না, যেহেতু শুভর বাবার এই কোনো অসুখই ছিল না এরকম হার্টের। তো এই দুই ঘটনা হওয়ার পরে এখন শুভর মার একটু মনে সন্দেহ জাগলো, যেহেতু ফকির বাবা দুইজনে একই কথা বলছে। তো উনি কি করলো, উনি হুজুরের কাছে গেলেন। তো হুজুরের কাছে যাওয়ার পরে তারা হিন্দু সম্প্রদায় হলেও তারা হুজুর বিশ্বাস করত, প্লাস তাদের পাশের বাসায় হুজুরটা থাকতো। তো উনি বলল, আজ এটা তো আসলে আমার যেটা মনে হইতেছে এটা একটা ব্ল্যাক ম্যাজিক টাইপের। তো আমি চেষ্টা করব এটাকে কি হয়েছে জানার জন্য। উনি আবার ওই হুজুর আবার জিন পালতো। তো তারপরের দিন শুভর মা গেল, যাওয়ার পরে
তাকে হুজুর বলল যে দেখেন, আপনার হাজব্যান্ডকে পাশের বাসার মেয়েটা যে পছন্দ করতো, ওনার বোন আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক করছে। তখন শুভ্রমা বলল কিভাবে? তখন হুজুর বলল দেখেন, যখন মৃত্যু হইল তার বোনের, তখন সে প্রতিশোধ নেওয়ার জন্য যে তান্ত্রিকের মাধ্যমে এটা করা হয়েছে, সে তান্ত্রিককে আমি খুঁজে পাইছি আমার জিনের মাধ্যমে, এবং সে তাবিজটাও আমি আপনাদের জন্য জোগাড় করে আনছি। কোত্থেকে সেটা আমি বলে দিব। তাবিজটা ছিল আপনারা যে সিঁড়ি দিয়ে উঠানামা করেন বাসার, সেখানে। যেহেতু তার বোন চাইছিল যে আপনাদের পুরুষ শূন্য করে দিতে, এর জন্য আপনাদের ছেলেদের কাপড়, নখ, চুল এবং আপনার হাজব্যান্ডের নখ, চুল এই সব, এবং ওই যে মেয়েটা পছন্দ করতো আপনার হাজব্যান্ডকে, তার কাপড়ের টুকরা এই তাবিজের মধ্যে দিয়ে আপনাদের ঘরের সামনে মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছিল, যে আসতে যাইতে যাতে এটা আপনাদের পায়ের নিচে যাতে এটা পড়ে, আর আস্তে আস্তে সেই আত্মাটা যাতে আপনাদের উপর অনেক রাগান্বিত হয়। তো এটা হইতে হইতে এই যেই ঘটনাগুলো আপনারা ঘটছে আপনাদের সাথে, সব এই জিনের কাজ। তো স্বাভাবিক ব্যাপারে এই কথা শোনার পর তো শুভর মা অনেক ভেঙে পড়ল, এবং হুজুর তাকে তাবিজটাও দেখাইলো, যেটা তার জিনের মাধ্যমে সে ওনাদের বাসার থেকে উঠে আনছে। তার সামনে তাবিজটা যখন সে ভাঙলো, তাবিজের মধ্যে থেকে ঠিকই কাপড়ের টুকরা, তার ছেলেদের নখ, চুল, তার হাজব্যান্ডের নখ, চুল, কাপড়ের টুকরা এবং ওই মেয়ের আপনার চুল, তারপরে ওনার কাপড়ের টুকরা সব ওই তাবিজের মধ্যে থেকে বেরিয়ে আসলো। তো হুজুর বললো যে এখন আর আপনাদের কোনো সমস্যা হবে না, আশা করি। আমি আপনাদের বাড়িটা বন্ধ করে দিতেছি। তো হুজুর যে বাড়িটা বন্ধ করে দিল, তারপর এমন কোনো ঘটনা ওনাদের সাথে ঘটেনি। তো যাই হোক, এখন সবাই বড় হয়ে গেছে, ঘটনা অনেক বছর আগের। তো আশা করি আপনাদের ভালো লাগছে। ঘটনা আজকে 3টা বললাম। আর আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আমাদের ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদেরকে কমেন্টস করবেন, ভালো খারাপ কেমন লাগছে। আর আমাদের কাহিনীগুলো পুরোপুরি শোনার চেষ্টা করবেন। ভুল আমাদের হইতেই পারে, অনেক সময় দেখা যায় বলতেছি কোনোটা স্কিপ হয়ে যায়, সেটা মনে কিছু নেবেন না, আশা করি আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবশেষে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।